আমাদের আলোচ্য যে টপিকটা এটা হচ্ছে কন্ডিশন বা কন্ডিশনাল সেন্টেন্সেস। এই কন্ডিশনাল সেন্টেন্সেস গুলো কিভাবে আমরা কভার করব সেটা একটু দেখে নেই। এই যে কন্ডিশনাল সেন্টেন্সেস, বাংলায় আমরা এটাকে পড়ে আসছি, বাংলায় আমরা এটার নাম পড়ে আসছি শর্তযুক্ত বাক্য, তাই না? আমরা বাংলায় পড়ে আসছি শর্তযুক্ত বাক্য, মনে আছে আই হোপ আপনাদের। হ্যাঁ, এখানে একটা ঝামেলা আছে। আমরা ছোটবেলা থেকে সবসময় মনে করে আসছি যে কন্ডিশনাল সেন্টেন্স মানেই বাংলাতে একটা যদি থাকবে, যদি না থাকলেও কন্ডিশনাল সেন্টেন্স হতে পারে, সেটা আমরা এখন দেখব। তো আসেন, এই যে আমরা নর্মালি পড়ে আসছি ইফ কন্ডিশনাল সেন্টেন্স আমরা কি দেখে চিনেছি? আমরা সাধারণত ইফ অথবা আনলেস দেখেই কন্ডিশনাল সেন্টেন্স চিনে এসেছি, আমাদেরকে এইভাবেই চেনানো হয়েছে। হ্যাঁ, তো দেখেন ইফ শব্দের বাংলা অর্থ হলো, এটা আমি একটা ডিফারেন্ট কালার নেই, এই যে ইফ শব্দটার বাংলা অর্থ হচ্ছে যদি। তবে আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে যদি কথাটার চেয়ে লয়কারে লে কথাটা বেশি পাবেন, ঠিক আছে? যদি কথাটার চেয়ে লে কথাটা বেশি পাবেন। হ্যাঁ, যেমন দেখেন, আপনি যদি কাউরে এভাবে বলেন, যদি তুমি ডাকো আমি আসব, না বলে আপনি বলতে পারেন তুমি ডাকলে আমি আসব, তুমি ডাকলে আমি আসব। তাহলে এই দেখেন, যদি তুমি ডাকোটা হয়ে গেছে কি তুমি ডাকলে, তার মানে লয়কারে লে থাকলেও আপনি বুঝবেন এটা মূলত যদি অর্থটাই প্রকাশ করছে। তাই যদি কোনো সেন্টেন্সে আপনি এমন দেখতে পান যে দুটো অংশ আছে, এই দুটো অংশের মধ্যে একটা অংশে লয়কারে লে আছে, হ্যাঁ, এবং পরের অংশটাতে আপনি আরেকটা অংশ পাচ্ছেন, তাহলে ধরে নেবেন যে এটা দিয়ে শর্ত বোঝাচ্ছে, তার মানে আমাদেরকে লিখতে হবে ইফ। ওকে ডিয়ার, আসেন আমরা একটু দেখে নেই। তো দেখেন, ইফ যুক্ত বাক্য দ্বারা সব সময় শর্ত বা কন্ডিশন বোঝায়, এজন্য ইফ যুক্ত বাক্যগুলোকে শর্তযুক্ত বাক্য বা কন্ডিশনাল সেন্টেন্স বলে। তবে এখানে আসলে সব সময় লিখছি, এটা বোকামি হয়ে যায়। আমরা বলতে পারি যে ইফ যুক্ত বাক্য দ্বারা সাধারণত সবসময় শর্ত বোঝায়। অনেক ইফ যুক্ত বাক্য আমি আপনাদেরকে লিখে দিতে পারবো, যেই বাক্যগুলোতে দেখবেন আপনি ইফ দিয়ে শর্ত বোঝাচ্ছে না, ঠিক আছে? যেমন দেখেন, আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করি তখন কিন্তু ইফ দিয়ে শর্ত বোঝায় না, ঠিক আছে? আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করি তখন ইফের বাংলা হয়ে যায় কি না। কি হয় বাবা? কি না। আচ্ছা, যেমন দেখেন আমি একটা বাক্য লিখতেছি, ধরেন আমি লিখলাম ডাইরেক্ট স্পিচ, একটা ন্যারেশন লিখলাম যে হি told me, সে আমাকে বলল will you go, তুমি কি যাবে? আমি যখন এই ন্যারেশনটারে পরিবর্তন করব, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নেব, ন্যারেশন আর একটা নাম হচ্ছে স্পিচ। হ্যাঁ, ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ। তখন এটা হয়ে যাবে হি asked me, অক্সিলারি ভার্ব দিয়ে ন্যারেশন শুরু হলে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হলে আমরা জানি সেক্ষেত্রে অক্সিলারি ভার্বটাকে তুলে দিয়ে, মানে ইনভার্টেড কমাটাকে তুলে দিয়ে একটা ইফ বা ওয়েদার লেখা যায়। তো আমি এখানে ইফ লিখলাম। এবার সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, ইউটা হয়ে গেল আই, উইলটা পেছনে গিয়ে হয়ে যাবে উড, কাম থাকলে গো লিখতে হয়, গো থাকলে কাম বানানো যাবে না, হয়ে গেছে। হ্যাঁ, এবার একটু খেয়াল করেন, সে আমাকে বলল উইল ইউ গো, সে আমাকে বলল তুমি কি যাবে। আর এবার এই বাক্যটা হয়ে গেল, সে আমাকে প্রশ্ন করলো আমি যাব কি না। এই যে দেখেন ইফের বাংলা কি হয়ে গেছে বাবা? আমি যাব কি না। তার মানে ইফের বাংলা সবসময় যদি হয় না, সবসময় যদি বললে এখানে ভুল হয়ে যাবে, তাই আমি এটা একটু ঠিক করে দিলাম যে ইফ যুক্ত বাক্য দ্বারা সাধারণত সবসময় শর্ত বা কন্ডিশনাল বোঝায়। সাধারণত এই জন্যই আমি লিখলাম যে মাঝে মাঝে এটার ব্যতিক্রমও হইতে পারে। এই ইফের জায়গায় চাইলে আমরা লিখতে পারতাম ওয়েদার, সেম অর্থ দিত, ওয়েদার লিখতে পারতাম আমরা ইফের জায়গায়, অর্থ একটাই। আসেন
এইবার আপনারা একটু কমেন্ট করেন তো, আমাকে কমেন্ট করে জানান আপনারা কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকারের পড়ছেন। একটু কমেন্ট করেন কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার, কুইকলি কমেন্ট করতে হবে। কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার দেখি কে বলতে পারেন আপনাদের মধ্যে, কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার। আচ্ছা, এই তো সুইটি বলতেছেন 4 প্রকার, হাবিব ভাই 4 প্রকার, মামুন ভাই 4 প্রকার, মোজাম্মেল হক ভাই 4 প্রকার, সোহেল রানা ভাই বলতেছেন 5 প্রকার। আচ্ছা, বাকি সবাই লিখছেন 4 প্রকার। ঠিক আছে, আসেন, যদিও আমিও লিখে রাখছি 4 প্রকার, বাট এর বাহিরে আরো 2 রকমের কন্ডিশন পাওয়া যায়। ঠিক আছে, এই যে আপনারা দেখতেছেন 4টা, হ্যাঁ, এর বাহিরে আরো 2টা কন্ডিশন পাবেন। একটা হচ্ছে আনরিয়াল পাস্ট, আরেকটা হচ্ছে ইম্পারেটিভ কন্ডিশন। ঠিক আছে, সমস্যা হলো আনরিয়াল পাস্টকে অনেকেই সেকেন্ড কন্ডিশন ধরে নেয়। তবে আপনার যদি চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে যে কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার, তাহলে আপনি বলবেন 4 প্রকার। ঠিক আছে, আপনাকে যদি প্রশ্ন করে কত প্রকার, আপনি বলে দিবেন 4 প্রকার, ঝামেলা শেষ। বাট আমি আপনাদেরকে 6 প্রকারই দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তাহলে কন্ডিশনগুলো কি কন্ডিশন? ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, জিরো কন্ডিশন। চাইলে জিরোটাকে উপরে নিয়ে বলতে পারেন জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। ঠিক আছে, অনেকে এই যে 5 নাম্বারটারে সেকেন্ড কন্ডিশনের সমতুল্য ধরে, তবে সেকেন্ড কন্ডিশন এবং আনরিয়াল পাস্ট কিন্তু এক না। তাহলে আমরা যাচ্ছি, এইবার আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং তথ্য শেয়ার করি। আমাদেরকে ছোটবেলা থেকে এইভাবে শেখানো হয়েছে, আমাদেরকে ছোটবেলা থেকে এইভাবে ফার্স্ট কন্ডিশন শেখানো হয়েছে। কিভাবে শেখানো হয়েছে? এই যে এইভাবে। কি বলা হয়েছে জানেন? আমি এভাবে পড়েছি, আই হোপ আপনারা এইভাবে পড়ে আসছেন। সেটা হলো ইফ যুক্ত অংশে প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স থাকলে সেক্ষেত্রে পরের অংশে ফিউচার ইনডিফিনিট লিখতে হয়। ঠিক আছে, আমাদেরকে নরমালি এইভাবে শেখানো হয়েছে। আমি বলছি না যে এটা ভুল, বাট আমি যেটা বলছি এইটা মানে যতটুকু হয় ততটুকু আপনাকে শেখানো হয় নাই, আপনাকে কিছু অংশ বাদ দিয়ে আংশিক শেখানো হয়েছে। কিভাবে আসেন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখায় দেই। আচ্ছা, আমি আগে একটু বলি, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আমি জানি যে সাবজেক্ট প্লাস V1 প্লাস আদার্স, প্রয়োজন অনুসারে আমরা ভার্বের সাথে এসইএস যোগ করতে পারি। আর ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচারটা আমরা জানি সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস আদার্স। আমাদেরকে এরকম পড়ানো হয়েছে যে ইফযুক্ত অংশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরের অংশে কি হয়? ফিউচার ইনডিফিনিট হয়। আমাদের এক ভাই জিজ্ঞেস করতেছে ইফ সারা কন্ডিশন হয় কিনা, হয়তো আমি দেখাবো আপনাদেরকে, ওয়েট করেন। তাহলে দেখেন, আপনি এভাবে বলতে পারেন, আমার মনে আছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স আমাদেরকে শেখানো হয়েছিল একটা রোমান্টিক লাইন দিয়ে, বুঝছেন? আমাদেরকে একটা রোমান্টিক লাইন দিয়ে কন্ডিশনাল সেন্টেন্স শেখানো হয়েছিল। এইভাবে শেখানো হয়েছিল যে ইফ ইউ লাভ মি, ইফ ইউ লাভ মি আই শ্যাল অর আই উইল ম্যারি ইউ। বাংলা কি হচ্ছে? যদি তুমি আমারে ভালোবাসো তাহলে আমি তোমাকে বিয়ে করব। আমরা নর্মালি এইভাবে শিখে আসছি যে সুইটি লিখছে যে ইফ প্লাস প্রেজেন্ট থাকলে ফিউচার। এখন প্রশ্ন হচ্ছে কি, এটা কি একদম 100% কারেক্ট? এর বাইরে কি কিছু নাই? আসেন, আসলে ঘটনাটা হচ্ছে এইরকম বাবা। কিরকম ঘটনা? হচ্ছে এইরকম যে ইফ যুক্ত অংশে, আমি আর টেন্স বলতেছি না, জাস্ট স্ট্রাকচারটা লিখে দিচ্ছি, সাবজেক্ট প্লাস V1 প্লাস আদার্স থাকলে পরের অংশটাতে মূলত এরকম হয়, সাবজেক্ট প্লাস আপনি এই জায়গাটাতে লিখতে পারবেন শ্যাল, আপনি এই জায়গাটাতে লিখতে পারবেন উইল, আপনি এই জায়গাটাতে লিখতে পারবেন ক্যান, আপনি এই জায়গাটাতে লিখতে পারবেন মেই, আপনি এই জায়গাটাতে লিখতে পারবেন মাস্ট, আপনি এই জায়গাটাতে লিখতে পারবেন শুড, আপনি এই জায়গাটাতে লিখতে পারবেন হ্যাভ টু, আপনি এই জায়গাটাতে লিখতে পারবেন হ্যাজ টু। তার মানে কি ভয়ঙ্কর দুর্ঘটনা নাকি ঘটনা, আমি কি বলবো বুঝতেছি না বাবা। দেখেন, ফার্স্ট কন্ডিশনে মূলত
আমাদেরকে শেখানো হচ্ছে শ্যাল আর উইল এই দুটো হয়, অথচ দেখেন এই জায়গাটাতে ক্যান হতে পারে, মেই হতে পারে, মাস্ট হতে পারে, শুড হতে পারে, হ্যাভ টু হতে পারে, হ্যাজ টু হতে পারে। হ্যাঁ, তারপরে থাকবে ভার্বের বেস ফর্ম, আর কারণ আমরা জানি মডেলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, প্লাস আদার্স। এখন বলতে পারেন স্যার কিভাবে, কেমনে কি হয় কি? হ্যাঁ দেখেন, আমি আপনাকে লিখে দেখাই। যেমন আমি কিন্তু এইভাবে লিখতে পারি যে ইফ ইউ লাভ মি, যদি তুমি আমাকে ভালোবাসো, আই শ্যাল ম্যারি ইউ, যদি তুমি আমারে ভালোবাসো আমি তোমারে বিয়ে করব। আমি এখানে উইলও লিখতে পারি, যদি তুমি আমারে ভালোবাসো আই উইল ম্যারি ইউ। আবার আমি কিন্তু চাইলে এখানে জাস্ট ক্যান বলতে পারি, যে যদি তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে বিয়ে করতে পারি। এই ক্যান দিয়ে সামর্থ্য বোঝাচ্ছে যে হ্যাঁ আমি তোমারে বিয়ে করতে পারি, শর্ত হচ্ছে তোমার আমারে ভালোবাসা লাগবে। দেখছেন তো? তাহলে দেখেন আমরা এখানে উইলও লিখতে পারি, শ্যালও লিখতে পারি। এবার আসেন তো আমরা মে দিয়ে লিখতে পারি কিনা। আমরা বলতে পারি না যে যদি তুমি আমাকে ভালোবাসো আই মে ম্যারি ইউ, মে দিয়ে সম্ভাবনা বোঝায় আর ক্যান দিয়ে সামর্থ্য বোঝায়। ঠিক আছে, আপনি বলতেছেন যে যদি তুমি আমারে ভালোবাসো আই মে ম্যারি ইউ, আমি তোমার বিয়ে করতেও পারি নাও পারি। আম্মু যদি মানা করে তাহলে বিয়ে করব না, যদি বাবা বাধা দেয় বিয়ে করব না, কথার কথা। এই যে মে দিয়ে আপনি সম্ভাবনা বোঝাচ্ছেন, যদি ভালোবাসো বিয়ে করতেও পারি নাও পারি। এবার আপনি চাচ্ছেন যে না আমি একটু জোর দিয়ে বলবো আমি রোমিও মাইয়ারে বা আমি জুলিয়েট ব্যাডারে পড়াই ফেলবো, তাহলে আপনি বলতে পারেন ইফ ইউ লাভ মি, যদি তুমি আমারে ভালোবাসো আই মাস্ট ম্যারি ইউ, আমি তোমার বিয়ে করবই, দুনিয়া 14 গোষ্ঠী সাইডে দেবো, তোমার ছাড়বো না। অনেকে বলে কিন্তু, বুঝছেন। আবার একটু যদি আধ্যাত্মিক একটা ভাবটা আপনি নিতে চান, হ্যাঁ দার্শনিক ভাব, সেক্ষেত্রে বলতে পারেন যদি তুমি আমারে ভালোবাসো তাহলে আমার উচিত তোমারে বিয়ে করা। এই যে দেখেন, আপনি বলতে পারেন ইফ ইউ লাভ মি আই শুড ম্যারি ইউ, যদি আমারে ভালোবাসো তাহলে আমার উচিত তোমাকেই বিয়ে করা। এইবার দেখেন আপনি চাইলে কিন্তু হ্যাভ টু হ্যাজ টুও বলতে পারেন। সেক্ষেত্রে কি বলতে পারেন, ইফ ইউ লাভ মি, যদি তুমি আমারে ভালোবাসো সেক্ষেত্রে আই হ্যাভ টু ম্যারি ইউ, আমার তোমাকে বিয়ে করতে হবে, অন্য কাউরে আর করা যাবে না। এই হ্যাভ টু হ্যাজ টু দিয়ে আমরা সাধারণত তে হবে বোঝায়, যেতে হবে, খেতে হবে, পড়তে হবে, করতে হবে, লিখতে হবে, এরকম। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এইভাবে কি কখনো চাকরির পরীক্ষায় কোয়েশ্চেন আসছে? তা মনি আসেন দেখে নিয়ে আসছে কিনা। আসছে মনি, আসছে। এখন সমস্যা হচ্ছে কি আমরা প্র্যাকটিস করি নাই, তাই আমাদের মনে হয় যে না মনে হয় আসে নাই। তাহলে ওস্তাদ আমরা এই যে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, আপনারা আমাকে বলার চেষ্টা করেন তো এইখানে কোন কন্ডিশন ব্যবহৃত হয়েছে। একটু কমেন্ট করেন দেখি। হ্যাঁ, এর মধ্যে আমাদের এক ভাই একটা প্রশ্ন করছে যে স্যার একটা ওয়ার্ড দিয়ে নাকি সেন্টেন্স হতে পারে, এটা কি সত্যি? হ্যাঁ হতে পারে। তো এই যে আপনি একজনকে বলতেছেন গো, যাও, এখানে সাবজেক্ট উজ্জ আছে, ইউ তো উজ্জ আছে, এখানে তো একটা ওয়ার্ড না দুইটা ওয়ার্ড, একটা জিনিস উজ্জ আছে। বলতে পারে খাম, আসো, এই যে ভার্বের 1 নাম্বার ফর্ম হয়েছে তো সেন্টেন্স। আচ্ছা, এই দেখছেন সুইটি লিখছে এটা ফার্স্ট কন্ডিশন, মোজাম্মেল হক ভাইও লিখছেন ফার্স্ট কন্ডিশন, ডেফিনেটলি। তো দেখেন অনেক সময় আমাদেরকে এই যেই কাজটা করা হবে, অনেক সময় আমাদেরকে বাবা এই এতটুকু অংশ দেয়া থাকবে, আমরা পরের অংশটাকে মার্ক করব, অথবা অনেক সময় পরের অংশ দিয়ে এটা মার্ক করতে বলবে। তাহলে আমরা জানি হ্যাভ টু প্লাস V1 থাকলে সামনের অংশে ফার্স্ট কন্ডিশন হয়। ফার্স্ট কন্ডিশন মানে কি সাবজেক্ট প্লাস V1। তাইলে বাবা এখানে দেখেন তো ইফ ইউ ড্যাশ টু লার্ন আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউ হ্যাভ টু, এই যে দেখেন ইউ এর পরে হ্যাভ টু প্লাস V1 দেয়া আছে, প্র্যাকটাইজ, হ্যাঁ সি না কিন্তু এস। তাইলে আশা করি, হ্যাঁ তাহলে আশা করি ইনশাআল্লাহ। তাহলে দেখেন বাবা এই যে এখানে যেহেতু ইউ হ্যাভ টু প্লাস V1 আছে, তার মানে আমার এখানে দরকার V1, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে 1 নাম্বারটা কারেক্ট আনসার। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যদি তুমি একটা বাদ্যযন্ত্র বাজানো শিখতে চাও তোমাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, এই তো মাশাআল্লাহ, ধন্যবাদ। তাহলে বাবা এই যে আমাদের উত্তর হচ্ছে 1 নাম্বার, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি ইনশাআল্লাহ এটা আপনি বুঝে ফেলাইছেন। এই হলো গিয়ে আমাদের ফার্স্ট কন্ডিশনের ঘটনা। এখন এই ঘটনা যারা বোঝে না ওনারা আবার দুর্ঘটনা ঘটায় ফেলায়, ঠিক আছে ডিয়ার। তাহলে ফার্স্ট কন্ডিশনটা কি আমি যে আপনাদের জন্য এখানে লিখে রাখছি, কিন্তু কি লিখে রাখছি বাবা, যে ইফ যুক্ত অংশে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এটা অবজেক্ট না থেকে এক্সটেনশনও থাকতে পারে, থাকলে পরের অংশে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল অথবা
ক্যান অথবা মে অথবা শুড অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা মাস্ট প্লাস V1 বসতে পারে, এটাই ফার্স্ট কন্ডিশন হিসেবে পরিচিত। যেমন ইফ রূপা ফোনস মি, রূপা যদি আমাকে ফোন করে, আই শ্যাল অর আই উইল টক টু হার, আমি তার সাথে কথা বলবো। আই ক্যান টক টু হার, আমি তার সাথে কথা বলতে পারি। আই মে টক টু হার, আমি তার সাথে কথা বলতেও পারি নাও পারি। আই শুড টক টু হার, যদি আমাকে রূপা ফোন করে আমার উচিত তার সাথে কথা বলা। আই হ্যাভ টু টক টু হার, টকের পরে উইথ না কিন্তু টু বসে, হ্যাঁ। আই হ্যাভ টু টক টু হার, আমাকে তার সাথে কথা বলতে হবে। ওকে, অথবা বলতে পারেন যদি রূপা আমাকে ফোন করে, আই মাস্ট টক টু হার, আমি অবশ্যই তার সাথে কথা বলবো। শারমিন বেগম বলতেছেন, স্যার আপনি আমার কমেন্ট পড়েন না, আমার ভুল হয়ে গেছে শারমিন বেগম, ক্ষমা করে দিয়ে আম্মা যান, আমি খেয়াল করিনি আপনার কমেন্ট। অনেকগুলো কমেন্ট আছে তো বাবা, কমেন্ট উপরে উঠে গেছে আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট কন্ডিশন শিখে ফেলছি। এইবার আসেন সেকেন্ড কন্ডিশন। ভাই যে ফার্স্ট কন্ডিশন পারে তার কাছে সেকেন্ড কন্ডিশন মনে করেন 1-2 ব্যাপার, ঠিক আছে। তাহলে আমি আপনাদেরকে আরেকবার লিখে দেই। এই যে দেখেন ফার্স্ট কন্ডিশন কি ছিল বাবা, ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস আদার্স থাকলে পরের অংশে আমরা লিখছিলাম সাবজেক্ট প্লাস, আমি চাইলে এই জায়গাটাতে শ্যাল লিখতে পারবো, আমি চাইলে এই জায়গাটাতে উইল লিখতে পারবো, আমি চাইলে ক্যান লিখতে পারবো, আপনি চাইলেও পারবেন, আপনি চাইলে এই জায়গাতে মে লিখতে পারবেন, আপনি চাইলে মাস্ট লিখতে পারবেন, চাইলে আপনি এই জায়গাতে শুড লিখতে পারবেন, চাইলে এই জায়গাটাতে আপনি হ্যাভ টু লিখতে পারবেন, চাইলে আপনি এই জায়গাটাতে হ্যাজ টু লিখতে পারবেন, হ্যাজ টু লিখতে পারবেন, তারপরে ভার্বের 1 নাম্বার ফর্ম প্লাস আদার্স এটাও লিখতে পারবেন। আপনি এখানে মাথায় রাখবেন যে ইফ যুক্ত অংশে সাধারণত 1 নাম্বার ফর্ম থাকলে, ভার্বের 1 নাম্বার ফর্ম থাকলে সেটা হয় ফার্স্ট কন্ডিশন। তাহলে ইফ যুক্ত অংশে কত নাম্বার ফর্ম আছে, ফার্স্ট ফর্ম আছে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এবার আমরা সেকেন্ড কন্ডিশনে যাব। সেকেন্ড কন্ডিশনটা কি, জাস্ট ইফ যুক্ত অংশে সেকেন্ড ফর্ম লিখবেন ভার্বের, সাবজেক্ট প্লাস ফার্স্ট ফর্ম ছিল, আমরা যে ভার্বের সেকেন্ড ফর্ম লিখলাম, তারপরে আদার্স, তার মানে প্রেজেন্টারে আমরা পাস্ট ইনডিফিনিট বানাই দিলাম। এবার আপনার যে কাজটা সেটা হলো মূলত মডালগুলোকে পাস্ট বানাবেন। আমরা জানি শ্যাল এবং উইল দুটোর পাস্ট ফর্ম হচ্ছে উড, যারা শ্যালের পাস্ট ফর্ম শুড বলে তারা বোকা, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন ক্যান না লিখে আমরা এখানে লিখবো খুড, মে না লিখে আমরা এখানে লিখবো মাইট, এখানে আর হ্যাড টু লেখার দরকার নাই, আমরা সরাসরি V1 প্লাস আদার্স এটা লিখবো, হ্যাঁ। এইটা হচ্ছে বাবা সেকেন্ড কন্ডিশন। আচ্ছা, সুইটি বারবার জিজ্ঞেস করতেছে, আমি প্রতিদিনই বলি, সুইটি প্রতিদিনই ভুলে যায়, ঠিক আছে। আপনি ব্রাহ্মী রসায়ন নামে একটা ঔষধ পাওয়া যায়, বুঝছেন, খাবেন তাহলে মনে থাকবে বেশি বেশি। আচ্ছা দেখেন বলতেছে স্যার বইয়ের ব্যাপারে, আমি তো বললাম বাবা এই মাসের শেষের দিকে বই পাবেন ইনশাল্লাহ আমার, হ্যাঁ। আমি ওই যে আপনার 21শে বই মেলার উদ্দেশ্যে মূলত বইয়ের কাজ করতেছি আর কি, ইনশাল্লাহ এই মাসের শেষের দিকে পাবেন। আচ্ছা, এইবার আসেন দেন আমাদের যেটা আছে সেটা হলো থার্ড কন্ডিশন, হ্যাঁ। দেন যেটা এটা হলো থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন কি, ইফ প্লাস সাবজেক্ট প্লাস, দেখেন V1 লিখছি আমরা এখানে কি লিখছিলাম, ভার্বের 1 নাম্বার ফর্ম, তারপরে লিখছি ভার্বের 2 নাম্বার ফর্ম। এখন সরাসরি কিন্তু ভার্বের 3 নাম্বার ফর্ম লেখা যায় না, তার জন্য আমাদেরকে এটাকে হ্যাড নিতে হবে। আমরা লিখবো হ্যাড প্লাস V3 প্লাস আদার্স। ওকে, এই যে দেখেন থার্ড কন্ডিশনে ভার্বের থার্ড ফর্ম বসছে। তাহলে আমরা সিম্পলি এভাবে মাথায় রাখতে পারি, যত নাম্বার কন্ডিশন ইফ যুক্ত অংশে তত নাম্বার ফর্ম, তবে জিরো কন্ডিশনের সাথে এই তথ্যটা মিলবে না, আমি সেটা দেখাবো। এবার সাবজেক্ট প্লাস, এটা কিন্তু পাস্ট পারফেক্ট, সো মডালগুলো পাস্ট হবে। তাহলে উড একটা পাস্ট মডাল, কুড একটা পাস্ট মডাল, মাইট একটা পাস্ট মডাল, এগুলো আমরা লিখবো। এক্সট্রা ভাবে আমাদের একটা হ্যাভ লিখতে হবে বাবা, তারপরে লিখবো V3 প্লাস আদার্স। এটা যদি জিজ্ঞেস করা হয় কোন কন্ডিশন, আপনি বলবেন অবশ্যই এটা একটা থার্ড কন্ডিশন। এই যে থার্ড কন্ডিশনটা, এই থার্ড কন্ডিশনটার ইফটাকে বাদ দিয়ে চাইলে আমরা হ্যাডটাকে সামনে এনে কন্ডিশনাল সেন্টেন্স বানাতে পারি। আমরা যেই কাজটা করব, ইফটাকে বাদ দিয়ে দিব। ওই যে একজন জিজ্ঞেস করলো স্যার আমরা ইফ ছাড়া কন্ডিশনাল লিখতে পারি কিনা, অবশ্যই পারি। ইফটাকে তাড়ায় দেন, এক্ষেত্রে হ্যাড সামনে চলে আসবে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস
আদার্স, বাকি অংশ যা আছে তাই। তারপর আমি আরেকবার লিখে দেই, যে উড অথবা খুড অথবা মাইট, এরপরে এক্সট্রা হবে হ্যাভ প্লাস V3 প্লাস আদার্স। এটাও কিন্তু বাবা থার্ড কন্ডিশন। তার মানে এই পর্যন্ত কন্ডিশনাল সেন্টেন্স আপনি পেলেন 3 রকমের, ঠিক আছে, 3 রকমের। ইমরান হোসেন আদিব ভাই বলতেছেন বই মেলায় দেখা হবে। ভাই আমারও বই আসবে মেলায়। মাশাল্লাহ মাশাল্লাহ, ধন্যবাদ ভাই, ঠিক আছে, ধন্যবাদ ভাইজান ইমরান হোসেন আদিব ভাই। ইনশাল্লাহ আমি বই মেলায় আপনার বই কিনবো আপনার হাত থেকে। ইমরান হোসেন আদিব ভাই আমারে অবশ্যই জানাবেন, হ্যাঁ, টাইমিং মিলে গেলে আপনার কাছ থেকে গিয়ে অটোগ্রাফ দিয়ে বই নিয়ে আসবো ইনশাল্লাহ, আপনি অটোগ্রাফ দিবেন আমাদেরকে। আচ্ছা, বাকি আমাদের এখানে যারা আছেন ইমরান ভাইয়ের বই কিনবেন কিন্তু ইনশাল্লাহ, হ্যাঁ। বইটা কি শুধু ঢাকায় পাওয়া যাবে? সব জায়গায় পাওয়া যাবে ভাই, হ্যাঁ, সব জায়গায় পাওয়া যাবে। এই হলো গিয়ে আমাদের 3টা কন্ডিশন। এখন আমি একটা বাক্য লিখে দেব, আপনাদের কাজ হচ্ছে আমার এই বাক্যটাকে, আমি যে বাক্যটা লিখব আমি ফার্স্ট কন্ডিশনে লিখব, আপনারা আদার্স কন্ডিশনে এটাকে কনভার্ট করবেন। তাহলে আসেন, ধরেন আমি একটা বাক্য লিখলাম যে ইফ হি ইনভাইটস আস, যদি সে আমাদেরকে দাওয়াত দেয়, এই যে দেখেন, ঠিক আছে, যদি সে আমাদেরকে দাওয়াত দেয়, এবার আমরা কি বলতে পারি? উই, শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, শুড, হ্যাভ টু, যা খুশি তাই বলতে পারেন। তো আমরা বললাম যদি সে আমাদেরকে দাওয়াত দেয়, উই শুড জয়েন হিজ বার্থডে পার্টি। তাহলে আমরা বললাম যে ওই ভাইটা আমাদেরকে যদি দাওয়াত দেয় তাহলে আমাদের উচিত তার বার্থডে পার্টিতে জয়েন করা। এই যে ফার্স্ট কন্ডিশন লিখলাম। দেখেন তো আপনারা এটাকে সেকেন্ড কন্ডিশনে কনভার্ট করতে পারবেন কিনা বাবা? পারবেন ইনশাল্লাহ। তাহলে আমরা যেই কাজটা করব, ইফ হি, এবার এখানে ছিল V1, আমরা এটাকে V2 বানাই দেই। ইফ হি ইনভাইটেড আস, যদি সে আমাদেরকে দাওয়াত দিত। এইবার দেখেন, এই যে আমরা উই লিখলাম ঠিকই, এখানে আর শুড লেখা যাবে না, আমাদেরকে কুড, উড, মাইট কিছু একটা লিখতে হবে। আমরা কুড লিখতে পারি, উই কুড জয়েন হিজ, সংক্ষেপে লিখতেছি, হ্যাঁ, বার্থডে পার্টি। কোন কন্ডিশন? এই যে সেকেন্ড কন্ডিশন। অনেকে বলতে পারে যে স্যার এখানেও জয়েন লিখছেন, এখানেও কেন জয়েন লিখলেন? কারণ মডালের পরে ভার্বের বেস ফর্ম হয়, ঠিক আছে। 3 নাম্বার যেটা, আমরা এবার এটাকে ইফ প্লাস সাবজেক্ট মানে হি, এবার সরাসরি ইনভাইটেড না লিখে লিখতে হবে হ্যাড ইনভাইটেড। ইফ হি হ্যাড ইনভাইটেড আস, যদি সে আমাদেরকে দাওয়াত দিয়া থাকিত, ওই উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ যে কোনো একটা লেখা যায়। ধরেন এবার আমি উড হ্যাভ লিখলাম, উই উড হ্যাভ জয়েন্ড হিজ বার্থডে পার্টি। এই যে দেখেন থার্ড কন্ডিশন হয়ে গেছে। আমরা চাইলে এই কন্ডিশনটাই এইভাবে লিখতে পারতাম। কিভাবে? ইফটাকে বাদ দিয়ে হ্যাডটাকে সামনে আনতাম। হ্যাড হি ইনভাইটেড আস, উই উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, যা মনে চাই তা দিতে পারতেন, জয়েন্ড হিজ বার্থডে পার্টি। এটাও থার্ড কন্ডিশন, ঠিক আছে। এই তো মাশাআল্লাহ, তনুজা ধন্যবাদ, হ্যাঁ সুইটি ধন্যবাদ। এই তো এবার দেখেন, তাহলে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড কন্ডিশন দেখছি। দেখেন সেকেন্ড কন্ডিশনে কিন্তু V2 ছিল, উড, কুড, মাইট হয়েছে। এইবার আমরা আরেকটা কন্ডিশন দেখব। আমরা 3টা কন্ডিশন দেখে ফেলছি, হ্যাঁ। এই কন্ডিশনাল সেন্টেন্সটার নাম হলো আনরিয়াল ফার্স্ট। কেউ কেউ এটাকে বলে, হ্যাঁ, কেউ কেউ এটাকে বলে ইমাজিনারি পাস্ট। কি বলে বাবা? ইমাজিনারি পাস্ট। বাংলায় বলা হয় কাল্পনিক অতীত। বাংলায় বলা হয় কাল্পনিক অতীত। এটার স্ট্রাকচারটা হচ্ছে এরকম, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস কমপ্লিমেন্ট। দেখেন আমরা এতক্ষণ যা যা লিখছি ওই জায়গাগুলোতে কিন্তু আমরা কমপ্লিমেন্ট লিখি নাই বাবা, আমরা লিখছিলাম আদার্স, ঠিক আছে, আমরা লিখছিলাম ওই জায়গাটাতে আদার্স। এবার যেই ঘটনাটা ঘটবে এখানে সরাসরি কমপ্লিমেন্ট আসবে। আর দেখেন আমরা আজীবন পড়ে আসছি V1, V2, V3। যেমন আপনি পড়ে আসছেন ইট, এইট,
ইটেন, তেমনি আপনি পড়ে আসছেন যে বি ব্র্যাকেটে পড়ে আসছেন বাবা এম ইজ আর, পাস্ট টেন্সে পড়ে আসছেন বা পাস্ট ফর্মে পড়ে আসছেন ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপেলে পড়ে আসছেন কি বিন। এই অনেকে ওয়ারটাকে ভি2 দেখে, মানে দেখেন এটা কিন্তু মূলত ওয়ার মানে ভি2, এটাকে ভি2 দেখার পর অনেকের ভাবনাটা এরকম হয় যে ভাই এটা মনে হয় সেকেন্ড কন্ডিশন। ভাই এই যে আমি যখন লিখলাম ইফ হি ইনভাইটেড আস, আপনি কি বলবেন যে সে মানে আস, আস মানে আমরা? নো, আমি কিন্তু আপনাদেরকে এর আগের ক্লাসগুলোতেও ব্যাখ্যা করেছি যে আমরা যদি এইভাবে বলি, হ্যাঁ আপনাদেরকে আমি বলেছিলাম অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কি। আমি যদি বলি যে আই টেক টি, আমি চা খাই, আপনি কি বলবেন যে আমি মানেই চা আর চা মানেই আমি? দেখেন আমি এবং চা কিন্তু এক না, আলাদা, তাই পরের অংশটাকে আমরা অবজেক্ট বলি। কিন্তু আমি যদি এইভাবে বলি যে আই ফিল উইক, আমি দুর্বল অনুভব করছি। আই ফিল উইক, আমি দুর্বলতা অনুভব করছি বা আমি দুর্বল অনুভব করছি। এই বাক্যে দেখেন আমি মানেই হচ্ছে উইক আর উইক মানে আমি, আগেরটা পরেরটা এক হলে পরের অংশটাকে কি বলা হয়? কমপ্লিমেন্ট বলা হয়। এগুলো আপনাদের সাথে আমাদের ইতিমধ্যে অনেকবার আলোচনা করা হয়ে গেছে বাবা। তো দেখেন অনেকে যে জিনিসটা মনে করে, অনেকের ধারণা হচ্ছে এইটা মনে হয় সেকেন্ড কন্ডিশন। না রে ভাই, এটা সেকেন্ড কন্ডিশন না, এটা হচ্ছে আনরিয়াল পাস্ট। তবে আমাদের বাংলাদেশি বইগুলো বা অনেকেই যে কাজটা করে এটাকে সেকেন্ড কন্ডিশন হিসেবে ধরে নেয়। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন এই জায়গাটাতে আমরা সেকেন্ড কন্ডিশনের মতোই উড লিখতে পারি, আমরা খুড লিখতে পারি, আমরা মাইট লিখতে পারি, তারপরে V1 প্লাস আদার্স। ওকে, যেমন আমরা একটা বাক্য লিখতে পারি যে ইফ আই ওয়ার আ বার্ড, বাংলাটা খেয়াল করেন, আমি যদি পাখি হইতাম তোমার কাছে উড়ে যেতাম, তোমার কপালে গিয়ে ঠোকর দিতাম বলার দরকার নাই। আই উড ফ্লাই টু ইউ, আমি তোমার কাছে উড়ে যেতাম। ঠিক আছে, এরকম ইফ আই ওয়ার আ কিং, আমি যদি রাজা হতাম গরিবদেরকে সাহায্য সহযোগিতা করতাম। ঠিক আছে, এবার আপনাদের পালা, আপনারা ইফ আই ওয়ার দিয়ে একটা বাক্য লিখে দেন, দেখি কার কার হয়। হ্যাঁ আচ্ছা, মাশাআল্লাহ অনেকে লিখতেছেন, থ্যাংক ইউ। দেখেন এটা একটা চমৎকার এক্সপ্রেশন আছে, আপনাদেরকে আমি একটু লিখে দেখাই। এক্সপ্রেশনটা হচ্ছে এরকম, ইফ আই ওয়ার ইন ইউর শুজ। এখন অনেকে ভাবতে পারে যে ভাই আমি যদি তোমার জুতার ভিতরে থাকতাম। নো, এর বাংলা হলো আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি যদি তোমার জায়গায় থাকতাম, বা আমি যদি তুমি হতাম। ওকে, আমি যদি তোমার জায়গায় থাকতাম, আই উড নট ওয়েস্ট আ সিঙ্গেল মোমেন্ট আর সিঙ্গেল সেকেন্ড, আমি এক সেকেন্ডও নষ্ট করতাম না। বুঝছেন, এই কথাগুলো বাবারা বেশি বলে ছেলেদেরকে। হ্যাঁ, তোর জায়গায় থাকলে এক সেকেন্ডও নষ্ট করতাম না, কিন্তু গিয়ে দেখেন দাদির জিগান উনিও সময় নষ্ট করে আসছে। হ্যাঁ, হাবিবুর রহমান ভাই, আপনি আমার মতো শিক্ষক হবেন কেন? আল্লাহর রহমতে আপনি আমার চেয়ে অনেক ভালো ভালো শিক্ষক হবেন ইনশাল্লাহ। আচ্ছা তাহলে বাবা আমরা এবার যেটা শিখে ফেললাম, এই যে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন শিখে ফেলছি আমরা। এরপরে যে দেখেন আনরিয়াল পাস্ট, এটাও দেয়া আছে। ইফ আই ওয়ার আ মিলিয়নার, এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে আর কি। এই যে আমি যেই স্ট্রাকচারটা লিখছি না, এই স্ট্রাকচারটাকে কিন্তু আমরা চাইলে এইভাবে লিখতে পারতাম, এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারতাম। কিভাবে? ইফটাকে বাদ দিয়ে আমরা ওয়ারটারে সামনে আনতে পারতাম, ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট, এরপরে বাকি অংশ ওই মানে যা আছে তাই। ঠিক আছে, যেমন ইফ আই ওয়ার আ মিলিয়নার, এটা লিখতে পারেন ওয়ার আই আ মিলিয়নার। হ্যাঁ, জিনিসটা সেম। ওকে, আচ্ছা মাশাআল্লাহ, এই যে অনেকে বাক্য লিখে ফেলছেন। এইবার আমরা যেটা আসতেছি, এটার নাম হচ্ছে জিরো কন্ডিশন। যদি আপনি দেখেন যে ইফযুক্ত অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, প্লাস পরের অংশেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। হ্যাঁ, দেখেন দুটো কন্ডিশন থাকবে আর কি, যদি এরকম হয়, সরি দুটো অংশ থাকবে যুক্ত অংশে, যদি এরকম থাকে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশটাও যদি থাকে প্রেজেন্ট
ইনডেফিনিট, তাহলে এটারই বলা হয় জিরো কন্ডিশন। হ্যাঁ, এটাই জিরো কন্ডিশন নামে পরিচিত। সাধারণত চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক কাজকর্মগুলোকে জিরো কন্ডিশনের আন্ডারে আনা হয় বা জিরো কন্ডিশন হিসেবে ধরে নেওয়া হয়। ওকে, আচ্ছা, যেমন দেখেন ইফ দ্য সান রাইজেস, যদি সূর্য উঠে, ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্স, অন্ধকার দূর হয়। এই দেখেন চিরন্তন সত্য কথা। এছাড়াও বৈজ্ঞানিক কাজকর্ম হতে পারে, যেমন ইফ দ্য মেশিন টেক্স 10 লিটার ডিজেল, যদি মেশিনটা 10 লিটার ডিজেল নেয়, ইফ দ্য মেশিন টেক্স 10 লিটার ডিজেল, যদি মেশিনটাতে 10 লিটার ডিজেল দেওয়া হয় বা গ্রহণ করে, ইট ওয়ার্কস, এটা কাজ করে আপ টু 15 আওয়ার্স, প্রায় 15 ঘন্টা বা 15 ঘন্টা পর্যন্ত। ওকে, এই হলো গিয়ে ঘটনা। এইবার দেখেন আমি এখানে কিছু এক্সাম্পল দিয়ে রেখেছি, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপর আসেন আমি আপনাদেরকে একটু হেল্প করি। এই যে ইফ ইউ প্লাস পরের অংশে দেখতে পারতেছি আমরা পরের অংশে দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3। তার মানে আপনি বুঝতে পারছেন বাবা, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3, এই ঘটনাটা কোন জায়গায় ঘটে? এই যে দেখেন উড হ্যাভ প্লাস V3, তার মানে থার্ড কন্ডিশন। তাহলে খেলা হয়ে গেছে, জমে গেছে। তাহলে আমরা জানি থার্ড কন্ডিশন, যেহেতু এটা থার্ড কন্ডিশন, তার মানে আমাদের এখানে দরকার হ্যাড প্লাস V3। খুঁজে বাইর করেন, এখানে আছে কান্ট, এখানে আছে couldn't, এখানে আছে didn't, এই তিনটা কাটা, এই যে আমরা এটা নিয়ে নেব। তাহলে কি হচ্ছে, ইফ ইউ হ্যাডন্ট মেড দ্যাট মিস্টেক, যদি তুমি সেই ভুলটা না করতে, ইউ উড হ্যাভ পাসড দ্য টেস্ট, তুমি পরীক্ষায় পাস করতে। ওকে ডিয়ার, পারবো আমরা ইনশাল্লাহ। এবার দেখেন ইফ উই হ্যাড আ বোট, এখন অনেকে যে বোকামিটা করে বাবা, তার এটা থার্ড কন্ডিশন ভাবে। নো, আমরা কিন্তু জন্মের পর থেকে জেনে আসছি V1, V2, V3। যেমন আপনি বলতে পারেন ইট, এইট, ইটেন, এই জায়গাতে দেখেন তো আমরা পড়ে আসছি হ্যাভ অথবা হ্যাজ, পাস্ট টেন্সে হয়ে গেছে হ্যাড, পাস্ট পার্টিসিপল সেটাও হ্যাড। এখন এটাকে V3 ভাবার কোনো অবকাশ নাই, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, কারণ এরপরে সরাসরি অবজেক্ট চলে আসছে। দেখেন ইফ উই হ্যাড আ বোট, যদি আমাদের একটা বোট থাকতো বা নৌকা থাকতো, উই ড্যাশ দ্য রিভার, তাহলে আমরা সেকেন্ড কন্ডিশন পেয়ে গেছি। সেকেন্ড কন্ডিশনে উড কুড মাইট হয়, উড কুড হ্যাভ হয় না, সো এটা কাটা। উইল বি আর উইল হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তাহলে দেখেন অপশন হচ্ছে বি, ইফ উই হ্যাড আ বোট, যদি আমাদের একটা নৌকা থাকতো, উই উড ক্রস দ্য রিভার, আমরা নদীটা পার হতাম। এই যে মাশাআল্লাহ, অনেকে উত্তর লিখে ফেলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এটা আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এইবার দেখেন এই প্রশ্নটাতে আমাদের অনেক ভাই বোনরা একটা চরম পর্যায়ের ভুল করে ফেলে। দেখেন এখানে কি বলতেছে, ইফ ইউ ড্যাশ ম্যাথস অ্যাট স্কুল, যদি তুমি স্কুলে ম্যাথ শিখতে বা না শিখতে, হ্যাঁ কোনো একটা হবে হয়তোবা, যদি তুমি স্কুলে ম্যাথ শিখতে বা না শিখতে, ইউ উড হ্যাভ নাই, এখানে হ্যাভ নাই, আমি ভুলে হ্যাভ বলছি। ইউ উড ফাইন্ড কমার্স ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, তাহলে উডের পরে V1 আছে, তাই না? উডের পরে V1 আছে, তাহলে আমরা জানি যে উড প্লাস যদি V1 থাকে, তাহলে সামনে কি হয়? সামনে ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2, মানে পাস্ট ইনডেফিনিট হয়। এখন ওন্ট দেয়া আছে, এটা আমরা কেটে দিলাম, এটা উইল মানে ফিউচার টেন্স, উইলটা ওন্ট হয়ে গেছে। ডাজেন্ট, এটা প্রেজেন্ট টেন্স, এটাও কাটা। তাহলে বাকি থাকতেছে লার্ন দেয়া V2 আর ডিডন্ট লার্ন, এটাও পাস্ট ইনডেফিনিট। বলেন তো আপনারা কোনটা হবে? দেখি 4 নং প্রশ্নের উত্তরটা কি হবে, আপনারা একটু বলেন তো দেখি। আচ্ছা, তাহলে বাংলাটা খেয়াল করেন। আপনি যদি লার্ন বলেন তাহলে কি হতো, যদি তুমি স্কুলে ম্যাথ শিখতে তাহলে তোমার কাছে কমার্সটা ডিফিকাল্ট লাগতো, নাকি যদি তুমি ম্যাথ না শিখতে তাহলে তোমার কাছে কমার্স ডিফিকাল্ট লাগতো? আল্লাহ, এই যে আমাদের সুরভি, নাসিমা সহ কয়েকজন এ লিখছেন না, এ লিখলে ভুল হবে, এ লেখা যাবে না, তাহলে অর্থ চেঞ্জ হয়ে যায়। সেটা হচ্ছে যদি তুমি স্কুলে ম্যাথ শিখতে তাহলে তোমার কাছে কমার্সটা কঠিন লাগতো। এটা কোনো কথা ভাই? আপনি বলবেন ইফ ইউ ডিডন্ট লার্ন ম্যাথ, যদি তুমি ম্যাথটা স্কুলে না শিখে আসতে, সেক্ষেত্রে কমার্সটা তোমার কাছে কঠিন লাগতো। এই দেখছেন, খুব খুব সহজ একটা প্রশ্ন ছিল, আমরা অনেকে ধরতে পারি নাই। এইবার দেখেন জিরো কন্ডিশন, অল ড্যাশ ইফ ইউ পোর ইট অন ওয়াটার, যদি তুমি এটাকে, এই ইট মানে হচ্ছে অয়েল, হ্যাঁ,
যদি তুমি তেলকে পানির উপরে ঢালো, ইট ফ্লোটস, এটা ভেসে থাকে। চিরন্তন সত্য, তেল এবং জল একসাথে মিশে না, হ্যাঁ, তেলটা উপরে ভেসে থাকে। তাহলে দেখেন অয়েল ফ্লোটস ইফ ইউ পোর ইট অন ওয়াটার। যদি তুমি পানির উপরে তেলকে ঢেলে দাও, এটা ভেসে থাকে। কি কঠিন মনে হইতেছে? মনে হবে না ইনশাল্লাহ, এগুলো সহজ তো ভাই। হ্যাঁ, এগুলো সহজ। এইবার দেখেন হ্যাড আই হার্ড, তো আমরা কিন্তু জানি, দেখেন যে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস বাকি অংশ থাকলে এটা থার্ড কন্ডিশন হয়। থার্ড কন্ডিশন হলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ হয়। তাহলে উড হ্যাভ বিন টেকিং, আইএনজি যোগ করছে, এটা হবে না। উড আছে হবে না, টুক আছে হবে না, তাহলে উড হ্যাভ টেকেন। ঠিক আছে, উড হ্যাভ টেকেন। আশা করি বুঝা ফেলছেন ইনশাল্লাহ। দেখেন হ্যাড আই হার্ড দ্য ওয়েদার রিপোর্ট, যদি আমি ওয়েদার রিপোর্টটা শুনতাম, আই উড হ্যাভ টেকেন অ্যান আমব্রেলা, আমি সাথে একটা ছাতা নিতাম। হ্যাঁ, বাকি যেগুলো আছে এই কোশ্চেনগুলো মারাত্মক সহজ। এই যে কুড হ্যাভ প্লাস V3 আছে, বুঝে ফেলছেন, এটা থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনে হ্যাড বসে। ঠিক আছে বাবা, এগুলো বোঝার জন্য আপনারা রকেট সায়েন্সের দরকার নাই। ইফ আই হ্যাডন্ট ওভারস্লেপ্ট, আবারও থার্ড কন্ডিশন। তাহলে কি দরকার? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। এই যে একটা জায়গাতে উড হ্যাভ প্লাস V3 আছে। V3 কোনটা? এই যে বিন নিজেই V3। ইফ আই হ্যাডন্ট ওভারস্লেপ্ট, আমি যদি বেশি না ঘুমোতাম, আই উড হ্যাভ বিন দেয়ার অন টাইম, আমি সময় মতো সেখানে থাকতে পারতাম। নাসিম আক্তার জিজ্ঞেস করতেছে গতকাল কি কোনো গ্রুপে ক্লাস হয়েছে? না, গতকালকে ক্লাস হয়নি বাবা। আচ্ছা, এবার চলে আসি। ইফ উই হ্যাড আ বোট, আমাদের যদি একটা নৌকা থাকতো, এইটা থার্ড কন্ডিশন হয়ে গেছে। শুধু হ্যাড থাকলে সেকেন্ড কন্ডিশন হতো। তাহলে থার্ড কন্ডিশনে আমরা জানি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ লাগে। তাহলে উড হ্যাভ আমাদের কি লাগে? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3। এখানে উইল ক্রস, এখানে উড ক্রস, এখানে উইল বি ক্রস, একটাও হবে না। হবে কোনটা? উড হ্যাভ ক্রসড। ওকে ডিয়ার, তাহলে পারা যাবে না ইনশাল্লাহ। দেখছেন, এইভাবে আমরা খুব ইজিলি কন্ডিশনাল সেন্টেন্সগুলোকে শেষ করতে পারি। তো ডিয়ার লার্নার্স, আশা করি ইনশাল্লাহ আমাদের আজকের আলোচনার এই কন্ডিশনাল সেন্টেন্সটা আপনি বুঝতে পেরেছেন।